পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নানা আয়োজন। রাজবাড়ীতে নুরা পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত এক, পুলিশ সহ আহত শতাধিক। বর্বরতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি সরকারের। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। সরকার হামলার দায় এড়াতে পারে না, মন্তব্য শামীম হায়দারের। জাপা নিষিদ্ধের দাবি ৩০ দলের। মধ্যম পন্থার রাজনীতি করে বিএনপি, বললেন মঈন খান। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়নাল আবদীনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ১২ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজকের এই দিনে ৫৭০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নের জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাসব্যাপী ইসলামী বইমেলা ও কিরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মানুষকে আলোকিত করতে মক্কার কুরাইশ বংশে প্রায় ১৫০০ বছর আগে আগমন ঘটে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্র ৬৩ বছর বয়সে তিনি একই দিনে পরলোক গমন করেন পবিত্র মদিনায়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলার দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতা। সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক। গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরা পাগলার মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটির থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলা জুড়ে। এতে ফুঁসে উঠেছিল তৌহিদি জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষোভে সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরা পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরা পাগলার ভক্তরা। তুমুল সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে নুরা পাগলার দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর, ভাঙচুর করা হয় গাড়ি। ৮০-র দশকে নুরা পাগলা নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। সেটাই আমাদের দাবি, যাতে কোনো গলন্দ কোনো ভণ্ড নুরাল পাগলা পাগলামির একটা লিমিট আছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে জনম মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিপাত ঘটায়। এদিকে রাজশাহীতে একটি খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই খানকায় ৩ দিনের আয়োজন ছিল। বৃহস্পতিবার থেকে আয়োজন শুরু হয়। আজ জুমার নামাজের পর হামলার শঙ্কায় ২ গাড়ি পুলিশ নিয়ে সেখানে ছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে হামলার সময় উত্তেজিত জনতাকে পুলিশ বাধা দেয়নি। হামলার একটি ভিডিওতে দেখা যায় ১৫০ শতাধিক লোক খানকা শরীফে আক্রমণ করেন। হামলার সময় বাড়ি থেকে বের হননি আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েকদিন ধরে এলাকার কিছু লোক তাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিলেন। আজ জুমার নামাজের পর তারা একত্র হয়ে খানকা শরীফে হামলা করেন। রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, এই অমানবিক ও ঘৃণ্য কাজটি মূল্যবোধ, আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত। এই ঘটনা নিন্দা জানিয়ে সরকারের বিবৃতি শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতে সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশায় এবং মৃত্যুর পরে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এক সপ্তাহের ব্যবধানে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়।
জাতীয় পার্টির নেতাদের দাবি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে। এদিকে এই ঘটনায় গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল সহ আগামী 24 ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান দলটির মহাসচিব। বিস্তারিত ফজলে রাবির প্রতিবেদনে। উড়ছে বই খাতা, উড়ছে ধোঁয়া, হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সন্ধ্যা 7টার পর হঠাৎ বেশ কয়েকজন লোক হামলা চালায় জাতীয় পার্টির কার্যালয়ে। এ সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। প্রশাসন তো এখানে অনেক ছিল, তার সামনে যদি একটা পার্টি অফিসে আগুন দেয় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? শাহবাগ থেকে তারা সরাসরি গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি সহ আর অন্যান্য দল এখানে আছে, সরাসরি আক্রমণ করছে। আমরা মনে করি আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনা, আমরা কোনো প্রতিহিংসামূলক কার্যক্রম বা হিংসাত্মক কার্যক্রম আমরা করব না। আমরা জনগণের কাছে এই বিচার দিয়ে রাখলাম। এদিকে হামলা ও ভাঙচুরের পর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় তিনি সরকারের সমালোচনা করে আগামী 24 ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। হামলার পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে বাম ডান সহ 30টি রাজনৈতিক দল হাতে হাত বেঁধে ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে দিল্লিতে পাঠানোর হুঁশিয়ারি তাদের। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে 3 দফা দাবিতে সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশে যোগ দেয় বিএনপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় এক মঞ্চে হাতে হাত বেঁধে প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বক্তারা বলেন, আর কোনো জুলাই যোদ্ধার গায়ে রক্ত ঝরলে তার জবাব রাজপথে দেয়া হবে। কোন রঙের পোশাক তা দেখার সময় নেই। তারা বলেন, হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদেরও একই অপরাধে অপরাধী। তাই জাতীয় পার্টির এ দেশে রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, মধ্যম পন্থায় বিএনপি রাজনীতি করে। শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান স্থায়ী কমিটির এ সদস্য। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশাজীবী। আওয়ামী লীগ সরকার যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে, তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত 15 বছরে সম্পূর্ণ ধ্বংস করেছে। আপনারা জানেন এদের থেকে কিভাবে তারা অর্থ লোপাট করেছে। হাজার হাজার নয়, লক্ষ হাজার কোটি দেশ থেকে পাচার করেছে। তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনটি বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করেন।
জামায়াত ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর বীরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসব কথা বলেন তিনি। দেশের চিকিৎসার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি দেশে অপারেশন করেছেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটা তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। যেই বাংলাদেশটাকে গরিব থেকে ধনী, সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবারে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে অপপ্রচার আর সাইবার বুলিং ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে দাবি ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র সংসদের ভিপি প্রার্থীর। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, বড় সংগঠন সমর্থিত প্রার্থীরা নির্বাচনী বিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবার, ছুটির দিনেও নির্বাচনী আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিন হলগুলোর মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারে নামেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন শক্ত ব্যবস্থা না নেয়ায় সমালোচনা করেন ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ভিপি প্রার্থীরা। রাজনৈতিক প্রার্থীগুলোকে, যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। যে অনলাইন কেন্দ্রিক যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার আক্রমণ করে, বাপমা তুলে গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে। এদিকে নির্বাচনী বিধি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এমন অভিযোগও করেন কোনো কোনো প্রার্থী। মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে। প্যানেল বা বড় বড় দলের ক্ষেত্রে আমি ওই দিনও একজনকে বলছিলাম যে তারা শুধুমাত্র টয়লেট পর্যন্ত পৌঁছায় নাই। এখন আমি যদি প্রশ্ন রাখি যে ককটেল বিস্ফোরণ কারা করলো, কেন করলো, এইটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করে নাই, কি উদ্দেশ্য করেছে? বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। সৌহার্দ্য আর সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ডাকসু নির্বাচন শেষ হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। স্বল্প সুদে ঋণের প্রলোভনে ফেলে নেত্রকোনার বারহাট্টায় 5 গ্রামের অর্ধ শতাধিক নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে অফিস বন্ধ করে উধাও গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের প্রতারক চক্র। এ নিয়ে অভিযোগ করেও কোনো ফল মেলেনি, তবে তাদের ধরার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল হক কিবরিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা এলাকায় আরিফুল ইসলাম সহ 2 ব্যক্তি এনজিও কর্মী পরিচয়ে আগস্টের প্রথম সপ্তাহে একটি ঘর ভাড়া নেয়। সেখানে খোলে গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থার অফিস। তা দেখিয়ে পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা, দেউলিসহ
অন্তত 5টি গ্রামের নারীদের টার্গেট করে নামে এনজিওটির প্রতারকরা। 1 লাখ টাকা ঋণের বিপরীতে 10,000 টাকা সঞ্চয় জমা করার প্রলোভনে ফেলে তারা। গ্রামের সহজ সরল নারীদের হাতে ধরিয়ে দেয় এনজিওটির ঋণের পাসবই। 1 সপ্তাহেরও কম সময়ে তারা গ্রামগুলোর অর্ধশতাধিক নারীকে ঋণ দেওয়ার কথা বলে এক একজনের কাছ থেকে সঞ্চয় বাবদ 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে এখন উধাও। মৌসুমি লোন দিব, গরুর লোন দিব, আশা ব্রাক গ্রামীণ ব্যাংক এরা ধ্বংস করে দিচ্ছে। গ্রামের লোকেরা এমনে বাসন দিচ্ছে, এই বাসন শুনে সবাই এটার মধ্যে নাম দিচ্ছে। এই বিষয়টা আমি শোনার পরে আমি যতটুকু লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন তা না একটা অভিযোগ দায়ের করি। অনেকেই ঋণ করে এনে প্রতারকদের হাতে টাকা তুলে দিয়েছে। টাকা উদ্ধার সহ প্রতারকদের দৃষ্টান্তমূলক বিচার চান প্রতারিতরা। 1 লাখ টাকা তুলতে হলে 10,000 টাকা জমা দিতে হবে। তারপর আমি বললাম 10,000 টাকা তো ভাও নাই গিয়া, তাহলে আমি কিছু টাকা দিতে হবে, তাহলে 5,000 টাকা মিল করে দেন, আপনাকে 1 লাখ টাকা বুঝিবার দিয়ে দিতে। কেউ দিছে 10,000, কেউ দিছে 15,000, কেউ দিছে 5,000। এই যে আনোয়ারের দোয়াই দিয়া গিয়ে বসছে। এখন তো আমার এই যে টাকা দিয়ে মানে সুস্থ নাই, 1 সপ্তাহ ধরে গরিব মানুষ। 1 লাখ টাকা ঋণ দিয়ে 2 বছরে পরিশোধ করবো, মাসা 5,000 করে টাকা। তারা কইতে একদিন যান আমরা টাকা দিয়া, এই তো তারা টাকা লয়ে গিয়ে থেকে উদয় হয়ে তারা গেছে গা। অফিসের জন্য ভাড়া করা সেই ঘরের মালিকও প্রতারকদের বিচার দাবি করেছেন। এর সমস্ত ডকুমেন্টগুলো আমাকে দিবে। তারা বললো যে আপনাকে আমি রবিবার দিন দিব। রবিবার দিনে আমার সাথে সমস্ত কথাবার্তা ফাইনাল হয়েছে। রবিবার দিন আমার কাগজপত্র দিবে, তখন তারা শুরু করবে। কিন্তু এর আগে তারা পলায় চলে গেছে। তারা প্রতারক চক্র, এতে শাস্তি হওয়া উচিত। এখন পর্যন্ত কোনো প্রতারককে ধরতে না পারলেও অভিযান চলছে বলে দাবি পুলিশের। অভিযান পরিচালনা আমরা শুরু করেছি। ইতিমধ্যেই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে আমরা ওইভাবে ট্রেস করতে পারছি না। একটা মোবাইল নাম্বার ধরে আমরা কাজ করছি। খুব শিগগিরই হয়তো তাকে আমরা আইনের আওতায় আনতে পারব। এলাকাবাসীকে পুলিশের পরামর্শ ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে জয় পান তিনি। চূড়ান্ত দাপ্তরিক ফলাফলে দেখা যায় ন্যাশনাল অ্যাসেম্বলির 492 জন আইন প্রণেতার মধ্যে 311 জনের ভোট পান ভূম জয় থাই পার্টির এই নেতা। রক্ষণশীল বিরোধী দলটি পার্লামেন্টের 3য় বৃহত্তম দল। এরই মধ্যে থাইল্যান্ডের পার্লামেন্ট অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার পর 58 বছর বয়সী এই রাজনীতিক তার স্থলাভিষিক্ত হলেন। এর আগে অনুতিন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নানা আয়োজন। রাজবাড়ীতে নুরা পাগলার মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ, নিহত 1। পুলিশ সহ আহত শতাধিক। বর্বরতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি সরকারের। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন। সরকার হামলার দায় এড়াতে পারে না, মন্তব্য শামীম হায়দারের। জাপা নিষিদ্ধের দাবি 30 দলের। মধ্যম পন্থার রাজনীতি করে বিএনপি, বললেন মঈন খান। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়নাল আবদিনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।